সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আইয়ের নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথার বিশেষ আয়োজন এই সপ্তাহে সংবাদপত্র। আমাদের এই আয়োজনে আমাদের সাথে আজ আলোচনার জন্য উপস্থিত রয়েছেন সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। মিজানুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ জানাই চ্যানেল আই যারা দেখছেন তাদেরকে। আমি আগেই বললাম সাপ্তাহিক যে সংবাদপত্রগুলো পত্রিকাগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। তো আমি চলে যাই পত্রিকার শিরোনামগুলোতে। জি, দেশ, আপনার পত্রিকা দিয়ে শুরু করি। দেশ, দ্রুত নির্বাচনে সব দল বিএনপির কাতারে। বাংলাদেশ স্বৈরশাসক হটিয়ে গণতন্ত্র পুনর্নির্মাণে ব্যস্ত শিক্ষার্থীরা। ঠিকানা, রোহিঙ্গা আপদে ফিরছে বিপদ। প্রবাস, নতুন বছরে দেশের রাজনীতি কোন পথে। প্রথম আলো, ভারত চিঠির জবাব না দিলে কি করবে সরকার। ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে। বাঙালি, দুদকের চোখ দ্বৈত নাগরিকদের দিকে। উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চিত যাত্রা। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা সুপরিকল্পিত। নয়া রাজনৈতিক দল গড়তে তোড়জোড়, পেছনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। আপনার পত্রিকা নিয়ে শুরু করছি। দ্রুত নির্বাচনে সব দল বিএনপির কাতারে, এই প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। দ্রুত নির্বাচনের কাতারে সব দল, বিএনপির কাতারে সব দল। আমাদের দেশে আপনারা জানেন যে বিশেষ এক প্রেক্ষাপটে আগস্টের 5 তারিখ থেকে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হয়। সেখানে একটি সরকার, আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারপরে 8 তারিখে অন্তর্বর্তীকালীন সরকারটা ক্ষমতায়। যখন এই সরকার ক্ষমতায় আসে তখন সময়সীমা নিয়ে কারো কোনো বক্তব্য ছিল না। যে প্রথম কথা ছিল যে ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারটা সংস্কার করে তারপরে নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার পরে একটা গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে। দেখা গেল যে এই সরকার কবে নির্বাচন দিচ্ছে, নির্বাচন আদৌ কবে হবে, এটা নিয়ে জনমনে একটা সংশয়ের সৃষ্টি হয়, উৎকণ্ঠা তৈরি হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, তারা কখন নির্বাচন দিবে এটা দিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা তারা দিচ্ছে না। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একসময় বলেন যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন গত মাসেই। তিনি তখন বলেছিলেন যে 2025-এর শেষ দিকে নির্বাচন অথবা 2026-এর নির্বাচন। বিষয়টা হলো যে আমরা যদি সংস্কার না করে নির্বাচনে যাই তাহলে ছাত্র জনতার যে আন্দোলন, সে আন্দোলনের তাহলে লাভবানটা কি হলো, ফলটা কি পেল জাতি তো ফল পেল না। এই যে এই আন্দোলনের মূল কারণটা হলো যেই ডাইনেস্টি আমাদের দেশে চালু হয়েছে, গণতান্ত্রিক একটা নির্বাচন হয়, বলা হয় তথাকথিত গণতান্ত্রিক নির্বাচন। এটাকে গণতান্ত্রিক নির্বাচন বলার কোনো কারণ নেই। আমাদের দেশে যে নির্বাচনগুলো হয়, বেসিক্যালি আমাদের দেশে যদি আপনি নিরপেক্ষ নির্বাচনের কথা বলেন, 90-এর গণ অভ্যুত্থানের পর তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে নির্বাচনগুলো হয়েছিল সেগুলোকেই আমরা মোটামুটি গণতান্ত্রিক নির্বাচন বলতে পারি। একটা সময় দেখা গেল যে আমাদের সেই সিস্টেমটাও বাতিল করা হলো। এই সিস্টেমটা বাতিল করার পরে একটা অনিশ্চয়তা দেখা দিল। এখন যারা রাজনীতি করে আমাদের দেশে, বিএনপি শুরু থেকেই নির্বাচনের একটা রোড ম্যাপ দাবি করে আসছিল। সেই রোডম্যাপ অনুযায়ী, সেই রোডম্যাপের দাবি তারা জানিয়ে আসছে, সেজন্যই তারা রোডম্যাপটা চাচ্ছে। এখন এক সময় দেখা গেল যে বিএনপি এই দাবিটা করেছে, এই দাবির সাথে এটা বিরোধিতা করেছে জামাত। এখন দেখা যাচ্ছে যে বিএনপি এই দাবি করছে, বিএনপির সাথে জামাতও একই দাবি করছে। কি কারণে করছে? এটারও নিশ্চয়ই আমাদের কারণ আছে, যেই কারণে এখন আস্তে আস্তে সব দলগুলোই এই নির্বাচনের দাবিতে একই কাতারে আসছেন। তবে একটা কথা বলে রাখা ভালো, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার যদি নির্দিষ্ট একটা সময় দিত যে আমরা 2 বছর সংস্কার করব তারপরে নির্বাচন দিব, তাহলেও ধরেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বস্তি আসতো। এখন দেখা যাচ্ছে যে ধরেন যারা ছাত্র জনতা, ছাত্ররাও এখন রাজনীতি করছে, ছাত্ররা এখন রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে। সেই কারণেই ধরেন আমাদের অতীত ইতিহাসে কেউ হানা ভোট করে,
কেউ ধরেন নিজেদের মতো করে ভোট করে, সে ক্ষমতায় থাকে। যে কারণে এই সংখ্যাটা তৈরি হয়েছে যে এরাও কি ক্ষমতায় থাকার কোনো চিন্তা ভাবনা করতেছে কিনা, যেই কারণেই ধরেন এখন সবাই নির্বাচনের দাবিটা বিএনপির দাবির সাথে একমত পোষণ করছে বলে আমি মনে করি। সাপ্তাহিক ঠিকানা শিরোনামে আছে যে রোহিঙ্গা আপদে ফিরছে বিপদ। জি, এই সম্পর্কে আপনার অভিমত যদি বলেন। রোহিঙ্গা তো বাংলাদেশের জন্য একটা বিপদ, এটাকে নতুন করে বলার কিছু নেই। এই বিপদটা ধরেন যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, রোহিঙ্গাতে ধরেন ওই রাষ্ট্রে বার্মাতে প্রচণ্ড আপনার যুদ্ধ চলছে দুই গ্রুপের মধ্যে, এখনো সেই যুদ্ধটা বিদ্যমান। তো সেদিক থেকে ধরেন বেশ কিছু রোহিঙ্গা আমাদের সীমান্ত এলাকায় যারা ছিল তারা বাংলাদেশে চলে আসছে, নদী করে ডিঙ্গি করে সাঁতরাইয়া বাংলাদেশে আসছে। এখন ওই সময়ের সরকার তাদেরকে আশ্রয় দিয়েছে। এখন ধরেন বিশ্বের বড় বড় মডেলগুলো একসময় বলছিল যে তোমরা আশ্রয় দাও, এগুলোকে আমরা ফেরত নিব একসময়। এখন দেখা গেল কি মডেলেরা তাদের কথাটাই রেখেছেন, আমরা আশ্রয় দিয়েছি, কিন্তু তাদেরকে ফেরত নেওয়ার ব্যাপারে কেউ কিছু করছে না। মডেল রাষ্ট্রও কিছু করছে না, জাতিসংঘের নামক যে সংস্থাটি আছে তারাও করছে না। যে কারণে রোহিঙ্গাকে বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের বিপদ আপনি বলতেই পারেন। সাপ্তাহিক পত্রিকা বাংলাদেশ, জি, সেখানে শিরোনামে দেখেছি যে স্বৈরশাসক হটিয়ে গণতন্ত্র পুনর্নির্মাণে ব্যস্ত শিক্ষার্থীরা। জি, এটার বিষয়ে আপনি বিষয়টা হলো যে গত সপ্তাহে নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট ছিল যে বাংলাদেশে ধরেন স্বৈরশাসক পরাজিত হয়েছে, সেই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন। এখন নেতৃত্বে যারা আসছেন, যাদের নেতৃত্বে এখন অন্তর্বর্তীকালীন সরকার, এটার বিহাইন্ডের দুটো সিন আপনি বলতে পারেন। একটা হলো যে একদিকে আমাদের সেনাবাহিনী সহযোগিতা করতেছে, আরেকদিকে ছাত্র যারা আছে, যারা ছাত্র জনতার মধ্যে যারা আন্দোলন করেছিলেন যেসব ছাত্ররা, তাদের মধ্যে দুজন উপদেষ্টা আছেন এবং বেশ কয়েকজন সমন্বয়ক আছেন। তারা খুব জোরালোভাবে রাজনীতির মাঠে সক্রিয়, এই সরকারকে সহযোগিতা করছেন। সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে কতগুলো ক্ষেত্রে এটাকে আপনি নেতিবাচকও নিতে পারেন, আবার এটার সমালোচনাও করতে পারেন। যেমন ধরুন প্রত্যেকটা রাষ্ট্রে বা প্রত্যেকটা দেশে আপনি দেখবেন স্বৈর শাসক যখন পরাজিত হয় বা স্বৈর শাসক যখন পালিয়ে যায়, তখন তার অনুসারী যারা আছে তাদের বড় একটা অংশ পালিয়ে যায়, ঠিক আছে। আবার কেউ কেউ থেকে যাওয়ারও চেষ্টা করেন। আমাদের দেশে যে জিনিসগুলো হয়েছে, যেমন ধরেন প্রধান বিচারপতির ক্ষেত্রে এই বিষয়টা হয়েছে, প্রধান বিচারপতি পদত্যাগ করবেন না, কিন্তু দেখা গেল যে ছাত্র জনতা যখন ওই প্রধান বিচারপতির কার্যালয় ঘেরাও করতে গেলেন বা ওরা একটা আলটিমেটাম দিলেন, তখন অটোমেটিকলি তাকেই পরাজিত হতে হলো, পদত্যাগ করতে হলো। দ্বিতীয়ত দেখেন সচিবালয়ে আনসারদের একটা আন্দোলন ছিল, আপনার মনে আছে কিনা জানি না। সে আন্দোলনটা ধরেন কয়েক ঘন্টা ধরে লম্বা চলতেছে, কিন্তু দেশে আইন শৃঙ্খলা বাহিনী আছে কি নাই সেটাও বোঝা যাচ্ছে না। একসময় দেখা গেল যে ছাত্রগুলো যখন আবার ওখানে মুভমেন্ট করা শুরু করলো, তখন তারাও পালিয়ে গেল। এই যে জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলোকে ঘিরে এই নিউ ইয়র্ক টাইমস এই রিপোর্টটা করেছে যে ছাত্ররাই যদি এই দেশটাকে সংস্কার করতে পারে, এই দেশটাকে মানে গণতান্ত্রিক দেশে রূপান্তরিত করতে পারে, সেই জিনিসটাকে কেন্দ্র করে এই রিপোর্টটা করা হয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তাকে সময় না দিয়ে মানে কি জিনিসগুলো করতেছে, আন্দোলন করতেছে। ভাই এই একটা সরকার আসছে সংস্কার করার জন্য, দাবি মানার জন্য তো সরকার আসে নাই। সরকার দাবিটা মানবে হলো যে একটা নির্বাচিত সরকার আপনাদের দাবিগুলো মানবে, কিন্তু তা না। একটা অন্তর্বর্তীকালীন সরকার আসছে যে কিছু সংস্কার করে একটা সুস্থ নির্বাচন দিয়ে, সুন্দর নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা দেওয়ার জন্য, কিন্তু আমরা তা না করে তাদেরকে কিভাবে অসহযোগিতা করা যায় সেই কাজটুকুই করছি। সাপ্তাহিক প্রবাস পত্রিকার শিরোনামে আমরা দেখেছি যে নতুন বছরে দেশের রাজনীতি কোন পথে, আসলে দেশের রাজনীতি কোন পথে অগ্রসর হচ্ছে, এতে আপনার মতামত যদি। বাংলাদেশের রাজনীতি নিয়ে আসলে অগ্রিম কিছু বলা খুবই কষ্টের বিষয়, মানে খুব দুরূহ একটা ব্যাপার। এই জন্যই দুরূহ একটা ব্যাপার, যেমন ধরেন উন্নত রাষ্ট্র যেসব রাষ্ট্রগুলো আছে, যেমন ধরেন আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, অন্যান্য দেশ বলেন, বা সব দেশেই আপনি বলতে পারবেন যে এখানকার রাজনীতি কি হবে। আমরা ধরেন আমেরিকার রাজনীতি, ট্রাম্প আসছে, বলতে পারি যে আমাদের ইমিগ্রেন্টের কি অবস্থা হবে। বাইডেন থাকলে আমরা বলতে পারি যে আমাদের রাজনীতির কি অবস্থা হবে। যেমন ধরেন যে এই 4 বছর যখন ধরেন ট্রাম্প ক্ষমতায় থাকবে,
আমি তো দেখি না ডেমোক্রেটরা রাস্তায় নেমে ট্রাম্পের বিরুদ্ধে মিছিল করতে, রাস্তা ব্লক করে দিতে, হরতাল করতে, দাবির জন্য রাজপথে নামতে, যেটা বাংলাদেশে হয় এক্স্যাক্টলি আমাদের দেশে। এবং এই জিনিসটা আপনি পার্শ্ববর্তী অন্যান্য দেশেও দেখবেন না, ইন্ডিয়াতেও আপনি দেখবেন না। কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্যটা হলোটা কি, একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার ধরেন 6 মাসের মধ্যেই এই অদ্ভুত দাবি নিয়ে রাস্তায় নামানো হয়, অদ্ভুত দাবি নিয়ে হরতাল করা হয়। মানে পিকুলিয়ার একটা দেশ। অর্থাৎ এই দেশের ভবিষ্যৎ নিয়ে আপনি ভবিষ্যৎবাণী করবেন, এটা মনে হয় কেউ পারবে না, এটা কারো পক্ষে সম্ভব না। যেভাবে আছে এভাবে চলবে। তবে একটা জিনিস আশাবাদ করতে পারি, সেটা হলো যে আমাদের নতুন প্রজন্ম, একসময় বলা হতো যে এই যে নতুন প্রজন্ম, এরা কিন্তু দেশ নিয়ে চিন্তা করে না। খুব বলা হতো যে এরা ইন্টারনেট নিয়ে পড়ে থাকে, এরা নিজেদের মতো নিজেদেরকে নিয়ে পড়ে থাকে। কিন্তু 2024-এর আন্দোলন প্রমাণ করে দিল যে এরাই কঠিন দেশপ্রেম এদের মধ্যে আছে, এবং এরা যদি দেশের হাল ধরে তাহলে বাংলাদেশের পরিবর্তন হতে বাধ্য, এটা আমি মনে করি। এবং সেজন্যই প্রয়োজন যে আইনি সংস্কারগুলোর আগে, নির্বাচন কমিশন সংস্কারের আগে, দুদকের সংস্কারের আগে মানুষের মানসিকতার সংস্কারটা আমাদের দেশের মানুষের খুবই জরুরি বলে আমি মনে করি। শিরোনামে দেখলাম যেটা প্রথম আলো বলেছে যে ট্রাম্প প্রশাসন আসলে ট্রাম্প প্রশাসনের সাথে বাংলাদেশের সম্পর্কটা কি হতে পারে। এটা নিয়ে আপনি কি মনে করছেন, আসলে কি হতে পারে বাংলাদেশের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কটা? একটা জিনিস আমি যেটা বলা হয় যে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, তো এদের প্রত্যেকটা দেশের সেগমেন্ট বা আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। বাংলাদেশ কে দেখবে, সাউথ এশিয়া কে দেখবে, বা অন্যান্য মিডল ইস্ট কে দেখবে, এগুলো হলো স্টেট ডিপার্টমেন্টের কাজ সম্পূর্ণরূপে। স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা যারা আছে তারা তো আর খুব একটা চেঞ্জ হয় না। যেমন ধরেন ট্রাম্প আসলে যে আমাদের দেশের কিছু একটা হয়ে যাবে এরকম চিন্তা করার কোনো কারণ নেই। বাইডেন থাকলেও যে আমাদের খুব একটা ক্ষতি হবে এটা চিন্তা করার কোনো কারণ নেই। আপনি দেখেন বাইডেন, অনেকে এই কথাগুলো বলেন যে বাইডেন এই থাকাতে শেখ হাসিনার ক্ষতি হয়েছে। আপনি দেখেন একটা জিনিস বলি, সেটা হলো যে শেখ হাসিনার শাসনামলে আমেরিকার কতজন অ্যাম্বাসেডরকে অপমান করা হয়েছে বাংলাদেশে। আমেরিকার নীতি যদি দ্রুত এরকম পরিবর্তন হতো, আমেরিকা চাইলে যে কোনো কিছু যে কোনো দেশে করতে পারে, কিন্তু তাদের যে স্টেট ডিপার্টমেন্ট আছে সেই স্টেট ডিপার্টমেন্টের যে নীতি নির্ধারণী মহল আছে সেটার বাইরে ট্রাম্পও খুব একটা যাবে না, বাইডেনও খুব একটা যাবে না। কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠায়, ন্যায় বিচার প্রতিষ্ঠায়, মানবাধিকার প্রতিষ্ঠায় এই দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এইটুকু আমি বলতে পারি। সাপ্তাহিক বাঙালি শিরোনামে আমরা দেখেছি বলছে যে দুদকের চোখ দ্বৈত নাগরিকদের দিকে। এটার সম্পর্কে আপনি যদি একটু বিশ্লেষণ করেন যে এটা আসলে কি, যে সত্যি কি তাই? না, হয় কি, এটা তো ধরেন আমাদের দেশের বর্তমান যে সংবিধান আছে সে সংবিধানেও আছে। আপনি যদি আমেরিকান নাগরিক হন তাহলে আপনি বাংলাদেশের সংসদ নির্বাচন করতে পারবেন না, নীতি নির্ধারণী মহলে আপনি থাকতে পারবেন না। কিন্তু বাস্তবতা কি আমাদের দেশের, যে ধরেন আমরা অনেক সময় দেখি কোনো ক্ষেত্রে আমেরিকান নাগরিক 2-4 জন যারা বাংলাদেশে নির্বাচন করেছেন তারা বলেছেন যে তারা আমেরিকান নাগরিকত্ব ত্যাগ করে গিয়ে নির্বাচন করেছেন। কিন্তু আবার অনেকেই আছেন যারা আমেরিকান নাগরিক কিন্তু তারা ঠিকই মন্ত্রী এমপি বাংলাদেশের হয়েছেন। তো যে জন্যই বলি, যতক্ষণ পর্যন্ত আমাদের সংস্কারগুলো সঠিক না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক নেতাদের যারা দল চালান তাদের মানসিকতার পরিবর্তন না হবে, ততক্ষণ পর্যন্ত তো আইন করে তো আপনি সবকিছু করতে পারবেন না, মানসিকতার পরিবর্তন না করে। এখন ধরেন আপনি জানেন যে আমি আমেরিকান নাগরিক বা আপনি আমেরিকান নাগরিক, আপনি আওয়ামী লীগ থেকে নমিনেশন নিতে গেলেন, তখন আপনাকে নমিনেশন যারা দিচ্ছে অর্থের বিনিময়ে, বাংলাদেশে বেশিরভাগ সময় এটাই হয় যে টাকা দিয়ে নমিনেশন কিনা হয়। তো আপনি যখন টাকার কাছে যদি নমিনেশন বিক্রি হয় সেই ক্ষেত্রে তো এগুলা জাজমেন্ট করাও খুব কষ্ট। এখন ধরেন একটা দেশের সরকারের ইচ্ছায় যদি বিচারালয় চলে, সরকারের ইচ্ছায় যদি দুদক চলে, সরকারের ইচ্ছায় যদি পুলিশ চলে, তাহলে আপনি ওই দেশে এটা দুদক যত টাকা নিয়ে তাকাক, যতক্ষণ পর্যন্ত আইনকে আইনের মতো চলতে না দিবেন ততক্ষণ পর্যন্ত এই অনিয়মগুলো হতেই থাকবে। সেই কারণে
কতগুলো জিনিস আছে। বিচার বিভাগের স্বাধীনতা আপনাকে নিশ্চিত করতে হবে, এটাকে স্বাধীন করতে হবে। বিচারালয়ে দলীয় নিয়োগ বন্ধ করতে হবে। নির্বাচন কমিশনে যে কাকে রাখলে আমি ক্ষমতায় আসব, এই চিন্তাগুলো পরিত্যাগ করতে হবে। পরিত্যাগ করে দলবিহীন যে লোকগুলো আছে সেই লোকগুলোকে বাছাই করে ওই জায়গাগুলোতে বসাতে হবে। তাহলেই ধরেন এই জিনিসগুলোর সংস্কার হবে। এটা ছাড়া এর বাইরে সংস্কার করা কঠিন। সাপ্তাহিক আজকাল শিরোনামে এসছে উদ্বেগ, উৎকণ্ঠা ও অনিশ্চিত যাত্রা। জি, সে সম্পর্কে একটু আলোচনা করি। উদ্বেগ অনিশ্চিত এই যাত্রার কথাটা থাকার মূল কারণটা হলো যে ধরেন আমাদের দেশের ওই যে আমি একটু আগে বলছিলাম যে রাজনীতি দিয়ে ভবিষ্যৎবাণী করা বাংলাদেশ নিয়ে খুব কষ্টের একটা বিষয়। কখন এই দেশে কি ঘটবে আপনি বলতে পারবেন না। এ কারণে বলতে পারবেন না যে ধরেন নির্বাচন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়, সব কিছু যদি সিস্টেমে থাকে। ধরেন এই যে দেখুন, এমন একটা দেশ, একটা সরকার ক্ষমতায়, বিগত সরকারের সময় কেউ মিছিল মিটিংও করতে পারে নাই অনুমতি ছাড়া। দেখুন এখন যার যখন খুশি তখন রাস্তায় নেমে যাচ্ছে, যার যখন খুশি মিছিল করছে, যার যখন খুশি আপনার সরকার বিরোধী বক্তব্য দিচ্ছে। বক্তব্য আপনি দিবেন, সরকার বিরোধী বক্তব্য দিবেন, মিছিলও দিবেন, মিটিংও করবেন, এভরিথিং ইজ ফাইন। কিন্তু সব কিছুর একটা সিস্টেম থাকা দরকার। যে আজকে ধরেন ঢাকা শহরে আপনি 10টা দল নেমে গেল 10 জায়গায়, তখন এটা কি সম্ভব? এই জন্য একটা সিস্টেম থাকা উচিত। যে আমরা উন্নত বিশ্বে যেগুলো দেখি যে আপনি মিছিল করবেন, মিটিং করবেন, ফাইন, করতে পারেন, আপনি অনুমতি নেবেন। অনুমতি যদি আপনি নেন তাহলে দেখা গেল যে যারা অনুমতি দিবে তারা একসাথে রাজধানীর 10টা বা 15টা জায়গা ব্লক না করে তারা করতে পারে কি যে আজকে 2টা মিটিং হোক, কালকে 3টা মিটিং হোক, পরের দিন 3টা মিটিং হোক। একটা সিস্টেমের মধ্যে আসতে হবে। কিন্তু সিস্টেমের মধ্যে যদি না থাকে কোনো কিছুতেই স্বস্তি পাবেন না। এই স্বস্তিগুলা ফিরবে তখনই যখনই আইনের শাসন প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, যখনই একটা গণতান্ত্রিক সরকার, মানুষের ভোটে নির্বাচিত সরকার, যে সরকার যে মানুষ নিজের কথা চিন্তা না করে দেশের মানুষের কথা চিন্তা করবে, তখনই এই দেশে শান্তি ফিরে আসা সম্ভব। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নিয়মিত আয়োজন সংবাদপত্রে এই সপ্তাহ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল নতুন কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন।